বছর নিজেরাও আপনারা কিছু করলেন না। হ্যাঁ, যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে করার চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। আজকে বড় বড় নেতৃত্ব এখানে বসে রয়েছেন, অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে, হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি, আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আজকে হাওড়াতে যে লোহার যে ব্যবসা করে, লোহার কাজ করে, আমরা জানি প্রচুর মানুষের সাথে জড়িত, কিন্তু সেখানেও তাদের দিকে কেউ তাকায়নি। ফলে কি হয়েছে, শুধু মানুষ টোটো কিনে গেছে, এক একটা বাড়িতে 2টো করে টোটো, 3টে করে টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে দিচ্ছে। বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালজি বলছিলেন বালি পৌরসভার কথা। 2015 সালে বালি পৌরসভাকে হাওড়ার সাথে মিলিয়ে দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল, যা পরে আপনারা প্রত্যাহার করেন। বালি এবং হাওড়ার মার্জার এবং পরবর্তীকালে ডিমার্জারের ফলে আপনারা মাননীয় বিধায়ক মহোদয়রা যারা যে মেস সৃষ্টি করেছেন, সেটা তো আলাদা করে বলার কিছু নেই। এবং আমাদের পূর্বের মন্ত্রীও এই হাউসে উপস্থিত রয়েছেন, উনি বিষয়টা সম্পূর্ণভাবে জানেন। কিন্তু আপনাদের এই যে ডিসিশন, এই যে অস্থির চিত্ত ডিসিশনের ফলে আজকে কর্মচারীদের মাইনে, পেনশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সবকিছু কমপ্লিট মেস এবং গন্ডগোল হয়ে গেছে, এবং এর ফল আজকে দপ্তর এবং আমাকেও ভুগতে হচ্ছে। সম্মানীয় বিধায়ক উমেশ রায়জি বলেছেন আজকে বিগত সরকারের যে দ্বিচারিতার কথা, এবং আমি সেটাকে রিপিট করব না। আজকে হাওড়ার যে পরিষেবা, নাগরিকরা কি পরিষেবা পাচ্ছে সেটা হাওড়ার মানুষরা ভালো বলতে পারবে। হাওড়া মানে আজকে দাঁড়িয়েছে রাস্তায় জঞ্জালের পাহাড়, জল পাচ্ছে না, জল জমা। তারপরে নওশাদ সিদ্দিকী সম্মানীয় বিধায়ক, তিনি জিজ্ঞেস করেছেন হাওড়ায় নির্বাচন কবে হবে। আপনার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ককে বলতে চাই, নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে ঠিক হবে না, যেরকম আগের সরকার করত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব। তবে একটা কথা মাননীয় বিধায়ককে বলতে চাই যে হাওড়ার মানুষ অন্তত আগের সরকারের যে দল তাকে ভোট দেবে না, তারা যা ভুক্তভোগী হয়েছে। আজকে হাওড়া কলকাতার পাশেই হাওড়া, এবং কলকাতা আমাদের রাজ্যের ক্যাপিটাল, রাজধানী, এবং তার পাশে নদীর ওপারেই হাওড়া। তারও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার অনেক সুযোগ ছিল, এবং বিগত সরকার তার সুযোগও পেয়েছিলেন, সময়ও পেয়েছিলেন। কিন্তু আজকে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমাদের যারা সম্মানীয় বিধায়ক বিরোধী চেয়ারে বসে আছেন, তারা এই ওয়ার্ড ভাঙা নিয়ে প্রশ্নটা করছেন কি করে। আজকে হাওড়ার কি অবস্থা আপনারা কি জানেন না? আজকে হাওড়া মানেই হচ্ছে সব থেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা 2.5-3 মাস হলো সরকারে এসেছি, আমাদের পক্ষে তো আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, তাহলে হাতে 3 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, হাঁটু অব্দি কোমর অব্দি জল, মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে।
আপনারাও তো এই বিষয়গুলো দেখতে পারতেন, আগের সরকারও তো দেখতে পারতেন এগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আমাকে তো সাময়িকভাবে নালী পরিষ্কার করলে হবে না, আমাকে তো মূল যে কারণ সেটাকে দেখতে হবে। প্লাস্টিক, ছোট যে চায়ের কাপগুলো আছে তারই ভেতরে লাইনিংও প্লাস্টিক রয়েছে, বিভিন্ন চিপসের প্যাকেট তার ভিতরেও প্লাস্টিকের লাইনিং রয়েছে। গরু ছাগল সেগুলো খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু আজকে সমস্ত ড্রেনগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ শুধু প্লাস্টিক বেরোচ্ছে, সেটা তো আপনারাও দেখতে পারতেন। আজকে ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। কই আপনারা তো কোনো অ্যাকশন নেননি। আজকে তারাতলার মতো ঘটনা, আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? আগের সরকারের সময়ে পারমিশন দেওয়া হয়েছে। হাওড়াতে গুচ্ছ গুচ্ছ ইলিগাল বিল্ডিং কি করে হলো? আপনারা দেখেননি কেন? কারণ আপনাদের কাছে মানুষের জীবনের দামই নেই। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে, জলের সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে। কিন্তু বাড়িতে যে জল সাপ্লাই হবে সেই জলের পাইপ বা ব্যবস্থা সেটা বদলানো হয়নি। কি জলের পাইপ বলুন, কি ড্রেনের পাইপ বলুন, কেন করেননি আপনারা? পেয়েছিলেন তো সবাই 15 বছর। আর আজকে যখন আমরা বলছি যে পরিষেবা দিতে চাই, ওয়ার্ডগুলোকে, বড় ওয়ার্ডগুলোকে ছোট করে, এত বেশি পপুলেশন, 2012 সালে 3টে ওয়ার্ড কলকাতায় বাড়ানো হয়েছিল। আজকে পপুলেশন বাড়লে ওয়ার্ড বাড়বে না? পরিষেবা দেওয়া কি আমাদের দায়িত্ব নয়? তাহলে এত বড় ওয়ার্ডে যদি পপুলেশন বাড়ে, তাহলে আপনি ওয়ার্ডটাকে ছোট না করলে পরিষেবাটা দেবেন কি করে, বা ভালো পরিষেবা দেবেন কি করে? আজকে নিয়ম করা হয়েছে যে ভ্যাট রাখা হবে না, তারপরেও আপনি হাওড়া দিকে গিয়ে দেখুন জায়গায় জায়গায় ভ্যাট রয়েছে, ইভেন কলকাতাতেও ময়লাতে ভর্তি। ভ্যাট দেখলেই মানে বমি পেয়ে যায়, ভ্যাটের রং এমন, ময়লা কোনোদিন সেই ভ্যাট পরিষ্কার হয়নি, তার মধ্যে উপচে পড়ছে ময়লা, মাছি। আজকে মানুষ কমপ্লেন করছে। আমাদের দপ্তর থেকে মুখোমুখি বলে আমরা একটি প্রোগ্রাম শুরু করেছি, মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমরা চাই মানুষের সমস্যার সমাধান করতে। আপনাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা পোর্টাল ছিল, সেখানেও অনেকবার কমপ্লেন করা হয়েছিল, কিন্তু আপনারা তার কোনো সমাধান করেননি। আজকে মুখোমুখি আমরা শুরু করেছি, আমরা রেগুলার হাজার হাজার ফোন পাচ্ছি। শুধু ফোন পাওয়া নয়, আমরা চেষ্টা করছি তার সমস্যার সমাধান করতে। আজকে রাস্তায় যখন জলটা দাঁড়িয়ে রয়েছে 2 দিন 3 দিন, রাস্তা ক্ষতি হয়ে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। আজকে পুকুর বোঝানো যাবে না তার আইন রয়েছে, কিন্তু আজকে পুরসভার পুরপিতা পুরমাতাকে সন্তুষ্ট করে, কিভাবে সন্তুষ্ট সেটা আপনারা সবাই জানেন, আমি আর আলাদা করে বললাম না। পুকুর বুঝিয়ে বিল্ডিং বানানো হয়েছে, ফলে যে পুকুরগুলো থেকে হাওড়ার মানুষ কিছু সুবিধা পেত, কারণ বাথরুম তো বানানো হয়নি, বস্তি বস্তি হয়ে গেছে। কেন করেননি এগুলো? আছে তো, কেন্দ্র সরকারের তো স্কিম আছে, আমরা তো সেই স্কিম নিয়ে কাজ করতে শুরু করেছি। যেখানে বস্তি থাকবে সেই বস্তির মানুষকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে। এরকম এজেন্সি রয়েছে যারা কাজ করছে, যারা 8টা হয়তো টাওয়ার বানালো, 4টে টাওয়ার তারা আমার ইকোনমিক উইকার সেকশনের জন্য বানিয়ে দিল ফ্রিতে। তাদেরকে আমরা লটারি করে ফ্রিতে ওই বস্তির মানুষকে আমরা করে দিলাম, রিলোকেট করলাম, আর 4টে বিল্ডিং তারা বিক্রি করলো। ইটস আ রেভিনিউ আর্নিং মডেল, উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। আপনারা করেননি কেন? আজকে অবৈধ নির্মাণ 60-70%, সেটা তো বললামই। কোনো প্ল্যানিং করেননি।
আজকে বড় বড় নেতৃত্ব এখানে বসে রয়েছেন, অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে। হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি। আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আজকে হাওড়াতে যে লোহার যে ব্যবসা করে, লোহার কাজ করে, আমরা জানি প্রচুর মানুষের সাথে জড়িত, কিন্তু সেখানেও তাদের দিকে কেউ তাকায়নি। ফলে কি হয়েছে, শুধু মানুষ টোটো কিনে গেছে, এক একটা বাড়িতে 2টো করে টোটো, 3টে করে টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে রয়েছে। এই সরু রাস্তা, তার মধ্যে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখন টোটো নিয়ে যদি আমরা নিয়ম করতে যাচ্ছি সাধারণ মানুষের সুবিধার জন্য, তাহলে সেখানেও আপনারা বিরোধিতা শুরু করে দিচ্ছেন। 15 বছর নিজেরাও আপনারা কিছু করলেন না। আর যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে করার চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, ফলে তো নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এছাড়াও এই নির্বাচন না করার কারণে 15th ফিনান্স কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। এরও প্রমাণ প্রায় 200 কোটি। ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা দেবো কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকাটা দেবো কোথা থেকে?